তারেক রহমান আজকে বলেছেন স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে। তাদের কাছে দেশের মা বোনের নিরাপদ না, বোনের নিরাপদ নয়, গুপ্তদের শিক্ষা দেওয়া হবে। বলে তিনি জানেন আসলে গুপ্ত, তিনি নিশ্চয়ই বলেছেন গুপ্ত। আবার দেখলাম তিনি আবার তার জনসভার সামনেও আছে, তাদেরকেও গুপ্ত বলেছেন। কারণ কোন গুপ্তদের তিনি শিক্ষা দেবেন? গুপ্ত শব্দটা খাঁটি বাংলা শব্দ। তো গত কিছুদিন থেকে এই শব্দটা হয়ে গেছে একটা গালির মতো। তো ওই যে আওয়ামী লীগের প্রসঙ্গ আনলেন আপনি, আওয়ামী লীগের মধ্যেও কিন্তু এরই মধ্যে গুপ্ত কায় কারবার শুরু হয়ে গেছে। শহরে একরকম, মফস্বলে আর একরকম, যেটা শরীফ ভাই একদম যথার্থ বলেছেন। তো মেসেজটা দাঁড়াচ্ছে এই যে আওয়ামী লীগ ভোট দেওয়াও একটা ঘটনা, না দেওয়া একটা ঘটনা, যার উপর নির্বাচনের ফলাফলটা কিন্তু অনেকাংশে নির্ভর করবে। তো দেয়ার প্রশ্নটা এরকম, সেটা বাংলাদেশের এক বাস্তবতা, রাজনীতিরও বাস্তবতা, সামাজিক বাস্তবতা। একটা চোরও যে প্রভাবশালী তার ধারে কাছে বেশি ঘেঁষে। তো আমরা এই দুটা দলের মধ্যেই দেখেছি আমাদের কাছে যেসব তথ্য, যে আওয়ামী লীগকে আয়ত্ত করার ভরসা দেওয়ার একটা প্রতিযোগিতা কিন্তু চলছে। তো সেটা করতে গিয়ে তারা হয়তো নির্বাচনী যুদ্ধে হেরফের হবে, কেউ কাউকে ঘায়েল করবেন। এর মধ্য দিয়ে তারাও কিন্তু এক ধরনের গুপ্ত লালন পালনে লিপ্ত হয়ে গেছেন। তো গুপ্ত জিনিসটা বিলুপ্ত হয়ে যাবে এটা আশা করা যায় না কখনো। আপনি কি মনে করেন, আমি যা ছোট আওয়ামী লীগের এই ভোটগুলো আসলে কোন দিকে যাবে, আপনি কোনো ধারণা করতে পারেন? সেটা মনে করা বড় কঠিন, কিন্তু এতটুকু বলা যাবে যে যেখানে বেশি প্রভাব দেখাতে পারে, বেশি নিরাপত্তা দিবে, এই নিশ্চয়তা দিতে পারে, আরো খাঁটি বাংলা করলে। দুটো ঝামেলা, একটা হচ্ছে প্রভাবশালী, একটা এটা তো আবার নেগেটিভ হিসেবে নিতে পারে, আবার তাকে শিক্ষা দেওয়ার জন্য তো ভোট দিতে পারে। ওই যে গুপ্ত বললাম, সেও তো তার গুপ্ত কৌশল অবলম্বন করবে, সেটা তো আমাদের এখানে পরীক্ষিত। আর যেহেতু এর মধ্যে গালি, আমাদের এখানে কোনো গালি বেশি দিন স্থায়ী হয় না। কোনটা গালি আর কোনটা প্রশংসা, ওই তফাৎ বেশি দিন থাকে না। ওই বাস্তবতায় যে এলাকায় যে বেশি আওয়ামী লীগকে হাসিল করতে পারবে সেটা বেশি হবে। আপনার এখানে একটু স্মরণ করতে হয়, এনসিপি রাজনৈতিক দল করবে কি করবে না, শরীফ ভাইয়ের বোধহয় মনে থাকতে পারে, ওই আলোচনার সময় এনসিপি নেতারা প্রথম দিকে অস্বীকার করেছিলেন, পরবর্তীতে চেপে গেছেন। অন্তত রাজধানীতে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের সাথে গোপন বৈঠক করেছিলেন। অর্থাৎ এই ঢাকার এই ওয়ার্ড কাউন্সিলর কারা, এরা কি জিনিস, এটা সবাই জানেন। অর্থাৎ আওয়ামী লীগের তো বটেই, তার উপর তাদের আরও নানান খায়ে খাতির আছে, প্রভাব আছে, নানান বিশেষণও আছে কারো কারো। তো সেটা তো গ্রামাঞ্চলে আরও বেশি, গ্রামাঞ্চলে গোপন রাখার কোনো সুযোগ নাই। আরেকটা জিনিস যেটা এবার, যেটা ছোট্ট করে শেষ করে ফেলছি, শরীফ ভাই খুব দামি কথা তুলেছিলেন, আপনি আরেকটা প্রশ্ন করাতে চলে গেছে। খুব সমালোচিত ছিল একটা বিষয়, যে আমাদের যারা মাননীয় সংসদ সদস্য হবেন, অর্থাৎ এমপি হবেন, মেম্বার অফ পার্লামেন্ট হবেন, তারা আইন নিয়ে থাকবেন, দেশকে প্রশাসনকে আরও কত বেটার করা যায় সেটা নিয়ে থাকবেন, যে তারা যেন এই গম, ইট, রড, সিমেন্ট নিয়ে না থাকেন। কিন্তু আমরা এবার খেয়াল করলাম গত কয়েকদিন যথারীতি তারা ওই ইট, রড, সিমেন্ট, রাস্তা করবেন, ব্রিজ করবেন, যেখানে নদী নাই, খাল নাই, ওখানেও ব্রিজ করে দিবেন আশ্বাস দিচ্ছেন, মানুষও হাততালি দিচ্ছে। অর্থাৎ মানুষকে তারা আয়ত্ত করে ফেলেছেন। ওই প্রশ্নটা কিন্তু আর সামনে আসতো না যে আপনারা এমপি, আপনারা আইন নিয়ে থাকবেন, আইন মেরামত করবেন, একই বন্দোবস্ত। অথচ আমরা বলছিলাম, খুব আশা করছিলাম একটা নতুন বন্দোবস্ত। সেটা তো আমরা মানি নাই। যদি হয়তো সেটা বলে অনেকে বলেছিলেন পিআর পদ্ধতি হলে এই জিনিসটা হয়তো, পিআর তো ভুলেই গেছে, পিআর নামে কিছু ছিল কিনা এখন আর জানি না, বিষয়ে কথা বলতেন। এখন বরং দুই দলের পিআর করছে ভালোভাবে। ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আওয়ামী লীগকে যেভাবে আমরা সক্রিয় বা ভিতরে ভিতরে সক্রিয়তা দিচ্ছি, কিন্তু বাম দল তো অনেকগুলো আছে, তারা এত নিষ্ক্রিয় কেন এই নির্বাচনে? বাস্তবতা হচ্ছে যে তাদের সাংগঠনিক কাঠামোটা খুব দুর্বল হয়ে পড়েছে, এবং আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতিতে যে ধরনের কৌশলটা অ্যাডাপ্ট করা দরকার ছিল, যে ধরনের কৌশলী হওয়া দরকার ছিল, সেখানে তারা নেই। এবং আপনি খেয়াল করে দেখবেন, বাম রাজনৈতিক দলগুলো জোট করেছে, কিন্তু দলের মূল নেতৃত্ব কেউ নির্বাচনে অংশগ্রহণ করছে না। এটাকে আমি এক ধরনের চালাকি বলবো, আরও একটু যদি রূঢ় ভাষায় বলেন, আমি এটাকে এক ধরনের ধোঁকাবাজিও বলবো। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একজন মনে করছেন, হ্যাঁ, প্রেসিডেন্ট সেক্রেটারি করছেন, কিন্তু এক একটা দলের যে ফিগার হিসাবে যাদেরকে আমরা চিনি, যে মুখগুলো পরিচিত, তারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করছে না। তো স্বাভাবিকভাবে প্রশ্ন যদি করেন যে আপনাদের যে মুখগুলো পরিচিত, তারা আপনাদেরকে যদি পাবলিক 151টা আসন দেয়, তাহলে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে ইত্যাদি,
নিশ্চয়ই তারা কোনো জবাব দিতে পারবে না। দ্বিতীয়ত, সমন্বয়হীনতা আছে। অনেকগুলো জায়গায় দেখা গেছে যে ভোট হয়তো 1000, 1200, 1500 ভোট পাবে, কিন্তু 3-4টি দল একাধিক ক্যান্ডিডেট দিয়ে রেখেছে, অর্থাৎ নির্বাচনী পলিটিক্সে যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, যে ধরনের সমন্বয়টা থাকা দরকার, সেই ইচ্ছাটা যেমন তাদের নেই, প্ল্যানগুলো তাদের মধ্যে নেই, এবং ধারাবাহিকতাটা তাদের নেই। তাদের একটা, আমি এই রাজনীতির সমর্থক হলেও আমার মধ্যে যথেষ্ট মানে কি বলা যায়, আমি আত্মসমালোচনা, আত্মদহন আছে, যে আমরা বিপুল মানুষকে যে স্বপ্নটা দেখিয়েছি, সেই স্বপ্নটা আমি আমার ক্ষেত্রে এটি প্রয়োগ করছি না। আমি আন্দোলনে আছি, আমি সংগ্রামে আছি, কিন্তু নির্বাচন এলে আমার মধ্যে একটা প্রবণতা থাকে যে নির্বাচনটা চলে যাক, তারপরে আবার পল্টনের সামনে গিয়ে বড় বড় বক্তৃতা করব, ঝাঁঝালো বক্তৃতা করব। কিন্তু রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া নির্বাচনের মধ্য দিয়ে আপনি যদি ক্ষমতাটা আপনার হাতে না নিতে পারেন, তাহলে এটি যে ওই সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের কোনো ভূমিকা রাখতে পারে না, এটা আমরা অনেক সময় ভুলে যাই। আমি যদি বলি, বর্তমান যে রাজনীতি চলছে, এই রাজনীতির কারণে বাম দলগুলোর রাজনীতিকে মুখ থুবড়ে পড়লো। যদি বলি, সাইফুল ভাইও তো বিএনপির হয়ে তিনি নির্বাচন করছেন। সাইফুল হক, সাইফুল ভাইরা অনেক বছর ধরে কিন্তু এর আগে আওয়ামী লীগের আমরা দেখেছি, আওয়ামী লীগের রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু। এইখানে কেউ কেউ হয়তো সুবিধাবাদী প্রবণতা আছে, যেটা আমরা বাইরের থেকে বলি, আবার তিনি তার জায়গা থেকে বলে যে এটি হচ্ছে আমার একটা কৌশল। সাইফুল ভাই অনেক বছর ধরে বিএনপির সঙ্গে তাদের যে গণতন্ত্র মঞ্চে ছিলেন, সেই জায়গা থেকে বিএনপি তাকে সমর্থন দিয়েছে। আপনি খেয়াল করবেন, সাইফুল হক যদি বিএনপিতে যোগদান করে রাশেদের মতন ধানের শীষ চাইতো, নিশ্চয়ই বিএনপি তাকে হয়তো বিমুখ করতো না, কিন্তু সেই জায়গাটা কিন্তু যায়নি। আবার আরেকটা জায়গা হলো যে তিনি যে পোস্টারটি করেছেন, বড় অক্ষরে লিখে রেখেছেন বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী। অর্থাৎ আপনি এই জায়গাটায় কোনো জায়গাটায় সুবিধার জন্য আপনি কতগুলো জায়গায় ছাড় দিচ্ছেন। বামদের যে জায়গাটা, বামরা যদি এইভাবে নির্বাচন থেকে নিজেদেরকে গুটিয়ে রাখা অথবা কোনো পরিকল্পনাহীনভাবে একটা টাইম পাস করার যে পলিটিক্সটা যদি অনবরত করতে থাকে, তাদের পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে আসবে। এই জায়গায় ক্রমশ ছোট হয়ে আসবে। যোগ করি এখানে, ছোট হয়ে এর মধ্যে এসেছে, ছোট হয়ে এসেছে, যথারীতি এসেছে। এই বিষয়ে 1 মিনিট বেশি না, এরপর আমি আপনাকে অন্য একটা প্রশ্ন করব। একটু দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করি, হাসানুল হক ইনু অথবা রাশেদ খান মেনন অথবা কমিউনিস্ট পার্টির মঞ্জুরুল হাসান খান, তারা কিন্তু চেষ্টা করেছেন যে বুর্জুয়া রাজনীতির সাথে স্রোতে মিলতে, কিন্তু নির্বাচনের স্রোতে খুব একটা মিলতে পারেননি। বুর্জুয়া রাজনীতির সাথে মিলতে গিয়ে তারা নামাজ রোজার দিকেও কিন্তু যথারীতি ঝুঁকেছেন, এমনকি হজ পর্যন্ত করেছেন। তো দেখা গেছে মানুষের কাছে নিয়মিত হাস্যকর হয়েছেন। অথবা ট্রেজেডি কি দেখেন, এখনো আমাদের যে বিভিন্ন ছোট্টখাট্ট সংগঠনগুলো আছে, এমনকি যদি আমি উদাহরণ হিসাবে বলি যে গৃহপরিচারিকাদেরও একটা সংগঠন আছে বাংলাদেশে, তারাও কিন্তু তাদের অভাব, অভিযোগ, কষ্টের কথা প্রথমে এসে বাম সংগঠনগুলোর কাছেই বলে। আপনি বিভিন্ন যে পেশাজীবীদের মধ্যে ছোটখাটো সংগঠন আছে, তারাও তাদের কাছেই বলে। তো ট্রেজেডিটা হচ্ছে যে নির্বাচনের সময় এখনো বলা হচ্ছে স্লোগানে, ভোট চাই, দোয়া চাই। বামদের জন্য দোয়া কিন্তু করে, আপনারা মানুষ ভালো, কিন্তু ভোটটা আরেকদিকে, যে আমি যদি এইভাবে বলি, একটা প্রশ্ন, আজকে গত রাতে জামায়াত ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমকে আটক করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমার ভেরিফাইড এক্স আইডি যেখান থেকে হ্যাক হয়েছে, সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আমি আশা করি এখন ন্যায় বিচারটা পাবো এবং তা খুব প্রয়োজন। আসলে তো কি হ্যাক হয়েছিল তো নাকি এখানে এই বঙ্গভবনের লোক যিনি কর্মকর্তা, এখন পর্যন্ত রহস্যজনক। যখন জামাত থেকে অভিযোগ করা হলো, আচমকা অভিযোগটা কিন্তু বিএনপির দিকে তারা অভিযোগের তীর ছোড়েনি, অথচ তাদের সমালোচনা করেছে এই বিষয়ে সবচেয়ে বেশি বিএনপি, নাম দাম ধরেই করেছে। যখন জামাত ইসলাম থেকে যখন অভিযোগ করা হলো, নাটকীয়ভাবে এবং অবিশ্বাস্যভাবে, আমাদের চোখও ওইদিকে ছিল না, দেখা গেল যে গ্রেপ্তার হয়ে গেলেন ওখানে একজন, যে কারণে গোটা বিষয়টা এখন পর্যন্ত কিন্তু রহস্যাবৃত্ত। ঠিক তার আগেই কিন্তু ঢাকা 17 আসনের ডাক্তার সাহেবের ভিডিওটা ভাইরাল হলো। পরে আবার দেখা গেল যে এটা আগের ঘটনা, হোক আগের ঘটনা, ঘটনা তো ঘটনা, অর্থাৎ এর মধ্য দিয়েও যে কে কাকে বুলিং করছে, কে কাকে কোন
গ্যামলিংয়ে ফেলছে, আমাদের বোধহয় বুঝতে আরো কয়েকটা দিন সময় লাগবে। হতে সময় লাগবে। আচ্ছা, একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফের কাছে। শরীফুজ্জামান শরীফ, সম্ভবত মুন্সিগঞ্জে জামায়াতের এক প্রার্থী তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আগে বেশ্যাখানা ছিল, বা যদি আমি দুঃখিত দর্শক শব্দটা উচ্চারণ করেছি, ছিল, মাদকের আখড়া ছিল। এখনকার যে পরিবেশ, সেই পরিবেশ তারা জামায়াত যদি নির্বাচিত হয় সেই পরিবেশ তারা তৈরি করবেন। একদিকে আক্রমণ, একদিকে আশা আকাঙ্ক্ষা, কি বলবেন? ধন্যবাদ। এটা গত কয়েকদিন আগে কিন্তু সারা দেশ তোলপাড় হয়ে গেল, এবং যে ভদ্রলোক পটুয়াখালীর দিকে, তাকে জামাত শাস্তিমূলক ব্যবস্থা বহিষ্কার করলো, কিন্তু আজকে আবার দেখা গেল মুন্সিগঞ্জে আর একজন তিনি প্রার্থী, মানে যাকে বহিষ্কার করেছেন তার থেকে পজিশনের দিক থেকে আরো উপরে, তিনি একই ভাষাটা ব্যবহার করছেন। এটা তাদের মনস্তত্ত্বের মধ্যে যখন থাকে, আপনি চাইলে এটিকে পরিবর্তন করতে পারেন না। আমরা নির্বাচন নিয়ে কথা বলছি, গতকালকে লক্ষ্মীপুরে ব্যালট এবং সিল সহ একজন গ্রেপ্তার হয়েছে। আজকে কিন্তু জামাত তাকে দল থেকে বহিষ্কার করেছে। গতকালকে বলেছিল যে তিনি আমাদের কেউ না, এটা ষড়যন্ত্র। আজকে বহিষ্কার করা মানে হচ্ছে রেসপন্সিবিলিটি আমি নিয়ে নিচ্ছি। আমি গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, একদিকে কোথাও কোথাও দেখা যাচ্ছে স্টেট যে আমাদের মেকানিজম, তারা জামাতকে টার্গেট করছে, আবার জামাতও কোথাও কোথাও নিজেরা সেই ফাঁদে পা দিচ্ছে। এই যে মনস্তত্ত্ব, নারী বিদ্বেষী, নারীকে ঘৃণা করা, নারীকে অশ্লীলতার মধ্যে নিয়ে যাওয়া, এই জায়গা থেকে সম্ভবত তাদের যতই চেষ্টা করুক তারা বের হতে পারছে না, কারণ একটা বড় অংশ তাদের মনস্তত্ত্বে এই বিষয়টা ধরে রেখেছে। এবং আপনি প্রায় দেখবেন যে তাৎক্ষণিকভাবে কতগুলো শাস্তিমূলক ব্যবস্থা, কিন্তু এর দীর্ঘমেয়াদী ফলাফলটা কি? আমি আপনাকে মনে করিয়ে দিই, চট্টগ্রামে যে নেতা শাহজাহান চৌধুরীকে শোকজ করা হয়েছিল, মনে আছে? প্রশাসন দখল করতে হবে, তারপরে কোনো স্টেপ কি আমরা দেখেছি? না। অর্থাৎ মানুষের মধ্যে যখন রিপারকেশনটা আসে, তাৎক্ষণিকভাবে একটা পদক্ষেপ নিয়ে তারপরে বিষয়গুলো ভুলে যাওয়া, এটি যদি আপনি কন্টিনিউ করেন, মানুষ একসময় বুঝতে পারবে এটা চালাকি। এবং এই যে নারীকে যেখানেই সুযোগ পাচ্ছেন, আপনি ডাকসুতে ভালো করেছেন, কোনো সমস্যা নেই, এটিকে আপনি শো করার জন্য আপনাকে নারীকে অশ্লীলভাবে, সেখানে প্রস্টিটিউশন ছিল, সেখানে প্রস্টিটিউটরা থাকতো, এটি কি আপনি কখনো এসে দেখেছেন নাকি নিজের অন্যের কাছ থেকে শুনেছেন? আচ্ছা, যদি দেখেনও তাহলে কি এইভাবে বলতে পারেন? না। তারপরেও কেন বলে? দলের পক্ষ থেকে শক্ত অবস্থান নেওয়ার পরেও কেন বলে? বলে হচ্ছে মনস্তত্ত্বের মধ্যে ওটি গেথে আছে যে নারী মানেই হচ্ছে চরিত্রহীন, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা হচ্ছে চরিত্রহীন। এবং এটি যে আজকে ডাকসুকে কেন্দ্র করে বলছে না, কালকে আপনি দেখবেন ওই যে জাকসুকে নিয়ে বলবে, চাকসুকে নিয়ে বলবে, যখন সে এটিকে ওন করে তখন কোনোভাবে এটিকে ঢেকে রাখা যায় না। সেই ক্ষেত্রে আমি একটা ছোট্ট করে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা এই বিশেষ করে এই কথাগুলোর পর আমরা আন্দোলন দেখেছি, মেয়েদের, নারীদের আন্দোলন, কিন্তু আপনার নিশ্চয়ই এটাও মনে আছে জাহানারা আলম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাহান আলম, যৌন হয়রানি হলো, তার কেঁদে কেঁদে তিনি অভিযোগ করেছেন। এই ব্যাপারে আমরা নারীবাদীদের কোনো আন্দোলন দেখিনি। আচ্ছা, বিষয়টা ব্যাপারটা হচ্ছে প্রতিদিন যে মিছিল মিটিং করতে হবে, নট দ্যাট। এই যে কামাল ভাই বললেন যে গৃহকর্মীদের একটা সংগঠন আছে, আমি এই সংগঠনটার সাথে অনেক বছর ছিলাম। এটির নাম হচ্ছে গৃহকর্মে নিয়োজিত নারী শ্রমিক নেটওয়ার্ক। আমি স্বেচ্ছাসেবক হিসেবে ছিলাম এবং বিভিন্ন জায়গায় গৃহকর্মীদের উপরে নির্যাতন নিয়ে আমি প্রচুর প্রোগ্রাম করেছি। গত পরশুদিন বিমানের সর্বোচ্চ কর্মকর্তার বাড়ির যে দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা, এখন যদি জিজ্ঞেস করেন এক সময় তো করতেন, এখন নামেননি কেন? পরিবেশ পরিস্থিতি বাস্তবতা সবসময় পারমিট করে না, বা সেই ধরনের অবস্থাও থাকে না। তবে আমরা যদি এটিকে ঘৃণার জায়গাটা, অবশ্যই নামা উচিত, কিন্তু কখনো কখনো নামে আমরা হয়তো খেয়াল করি না, অথবা প্রত্যেকটা ঘটনা প্রতিদিন যে নামতে হবে এটিও সম্ভবত সম্ভব হয়ে ওঠে না। তবে এই ঘটনাগুলোকে যে মানুষ নিন্দা করে, এটি করে।